একবার ভেবে দেখো তো, হঠাৎ করে যদি পৃথিবীতে এমন এক ধরনের প্রাণী চলে আসে যেটা কিনা সামান্য শব্দ করলে সঙ্গে সঙ্গেই তোমাকে মেরে ফেলবে, এমনই একটা শ্বাসরুদ্ধকর কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি। এটি মূলত একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি। তাহলে চলো শুরু করা যাক দ্য সাইলেন্স মুভির এক্সপ্লেনেশন। গল্পটির শুরুতেই একটি রিসার্চ টিমকে দেখানো হয় যারা কিনা একটি পাহাড়ের গুহায় রিসার্চ করছিল। তারা মাটি থেকে প্রায় 1000 ফিট নিচে চলে এসেছে, যার ফলে এখানে কোনো আলো বাতাস নেই, এমনকি জায়গাটি অনেক অন্ধকার ছিল। তারা আসলে এমন একটা টিম ছিল যারা কিনা পৃথিবীর রহস্যময় জিনিসগুলোকে খুঁজে বের করে। এখানে তারা আরো একটি গুহা খুঁজে পায় যেটা ছিল শত শত বছরের পুরনো। গুহাটি দেখে তারা অনেক খুশি হয়ে যায়, কারণ তারা তো এই সকল জিনিসেরই সন্ধান করে। গুহাটির মধ্যে তারা অনেক মনোযোগ সহকারে দেখছিল, কিন্তু ঠিক তখনই গুহাটির মধ্য থেকে বাদুড়ের মতো এক ধরনের প্রাণী বের হতে থাকে। তবে এগুলো কিন্তু বাদুড় ছিল না, বরং এগুলো অদ্ভুত এক ধরনের অজানা প্রাণী। তারা এই প্রাণীগুলোকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে এই প্রাণীগুলো তাদেরকে ঘিরে ফেলেছে। দেখতে দেখতে এই প্রাণীগুলো সবাইকে সেখানে মেরে ফেলে। এরপর এই প্রাণীগুলো পাহাড়ের গুহা থেকে বেরিয়ে আসে। তারা আসলে সংখ্যায় অনেক বেশি ছিল, ফলে রিসার্চ টিম তাদের সঙ্গে পেরে ওঠেনি। এরপর আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যার নাম হলো এলি। এলি আসলে একজন কলেজ স্টুডেন্ট, তবে সে কলেজের অন্য সকল ছেলে মেয়েদের মতো ছিল না। এলি ছিল খুবই শান্ত প্রকৃতির। এর প্রধান কারণ হচ্ছে আজ থেকে প্রায় 3 বছর আগে তার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে সে তখন থেকে আর কানে শুনতে পায় না। আর এই বিষয়টি নিয়ে কলেজের প্রায় প্রত্যেকটি ছেলে মেয়ে তাকে নিয়ে মজা করত। তবে এলি এই সকল ছেলে মেয়েদেরকে কোনো পাত্তা দিত না। সে নিজের মতো নিজে পড়াশোনা করত। কলেজে তার শুধুমাত্র একটি ফ্রেন্ডই ছিল যার নাম হলো রব। অন্যদিকে এলির পরিবারে তার মা, বাবা, দাদি এবং ছোট ভাই রয়েছে। এলির বাবার নাম হলো হিউম, মায়ের নাম কেলি এবং দাদির নাম লিন, এবং ছোট ভাইয়ের নাম জিউড। এলির একটি পোষা কুকুরও আছে, কুকুরটির নাম হলো টম। এলি যেহেতু আর কানে শুনতে পায় না, তাই তার পরিবার তার সঙ্গে ইশারাতেই কথা বলতো। প্রায় 3 বছর যাবৎ তার সঙ্গে তারা এভাবেই কথা বলে, ফলে ইশারায় কথা বলা তাদের কাছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। রাতের বেলায় এলি তার পরিবারের সঙ্গে বসে ডিনার করছিল, আর ডিনার করার সাথে সাথে তারা একে অপরের সঙ্গে গল্প করছিল। এদিকে তাদের টিভিতে নিউজ চলছে, কিন্তু তারা কেউই নিউজের দিকে খুব একটা মনোযোগী ছিল না। তবে হঠাৎ করে টিভিতে তারা অদ্ভুত একটা নিউজ শুনতে পায়, যেখানে বলা হচ্ছিল তাদের পুরো শহরে অদ্ভুত এক ধরনের প্রাণী ছড়িয়ে পড়েছে, যেটা দেখতে অনেকটা বাদুড়ের মতো। আসলে এই প্রাণীটি ছিল ড্রাগন এবং বাদুড়ের সংমিশ্রণ। বিজ্ঞানীরা এখন এই প্রাণীটির নাম দিয়েছে ওয়েট। ওয়েটরা ছিল তাদের পুরো শহরের জন্য একটি আতঙ্কের বিষয়, কারণ তারা যে মানুষকে তাদের সামনে পাচ্ছে তাদের উপরে তারা আক্রমণ করছে। কিন্তু সবচাইতে ভয়ানক ব্যাপার এটা হচ্ছে এই প্রাণীগুলো সামান্য একটু শব্দ পেলেই ঝাঁকে ঝাঁকে মানুষের দিকে ধেয়ে আসে। আর একবার যদি এই প্রাণীগুলো কোনো মানুষের উপরে আক্রমণ করে ফেলে, তাহলে এদের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব একটা বিষয়, কারণ এরা মুহূর্তের মধ্যে মানুষকে টুকরো টুকরো করে ফেলে। তাই এই প্রাণীগুলোর হাত থেকে বাঁচার শুধুমাত্র একটাই উপায় আছে, আর সেটা হলো নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখা, এমনকি কোনো শব্দ না করা, যাতে করে এই ওয়েটদের কানে কোনো শব্দ না পৌঁছায়। প্রায় প্রত্যেকটি নিউজ চ্যানেলে এসব কথাই বলা হচ্ছিল। এদিকে এলি এবং তার পরিবার নিউজটা শুনে অনেক অবাক হয়ে যায়, এমনকি তারা অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা এটাও বুঝতে পারছিল না যে তাদের এখন কি করা উচিত, আর বেঁচে থাকার জন্যই বা তারা কোথায় যাবে। কেননা তারা যে শহরটিতে বসবাস করে এই শহরটির জনসংখ্যা অনেক বেশি, যার ফলে শহরে এমনিতেই অনেক শব্দ হয়। এদিকে এলি কানে শুনতে না পেলেও সে নিউজটি দেখে সবকিছু বুঝতে পারে। এলি এখানে তার পরিবারকে বলে, আমাদের বাড়ি তো শহরে অবস্থিত, শহর এলাকায় তো শব্দ হবেই, তাই এখন আমাদেরকে বাঁচতে হলে এমন একটা জায়গাতে যেতে হবে যেখানে মানুষজন খুব কম। তাই আমাদের এখন আশেপাশের যে কোনো গ্রামে যাওয়া উচিত, কারণ গ্রামের জনসংখ্যা অনেক কম, এমনকি সেখানকার পরিবেশও অনেক শান্ত। এলির সাথে সবাই একমত হয়। এরপরে তারা সবাই মিলে গ্রামের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে এলির বাবা তার বন্ধুর বাড়িতে আসে, যাতে করে সে তাকে সবকিছু জানাতে পারে। হিউয়ের বন্ধু আসলে তার প্রতিবেশীও ছিল। তার বন্ধুর নাম হলো ডেভিড। ডেভিডদের বাড়ি হিউদের বাড়ির পাশেই ছিল। হিউ এখানে ডেভিডকে সবকিছু খুলে বলে। ডেভিড তখন তাদের সঙ্গে যেতে চায়। এরপরে তারা সবাই মিলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গাড়িতে তোলে। ডেভিড এখানে তার সঙ্গে একটি বন্ধু
বন্দুকও নেয়। কিছুক্ষণ পরে তারা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হিউ এবং তার পরিবার ছিল একটি গাড়িতে আর ডেভিড ছিল আলাদা একটি গাড়িতে। গাড়িতে বসে এলি তার বেস্ট ফ্রেন্ড রবকে ফোন দেয়। সে এখানে ভিডিও কলে ইশারার মাধ্যমে রবের সঙ্গে কথা বলছিল। এলি এখানে রবকে বলে, আমরা এই শহর থেকে একটি গ্রামের দিকে যাচ্ছি, তুমিও আমাদের সঙ্গে চলে এসো। কিন্তু রব তাকে জানায় যে তার পরিবার তাকে কোথাও যেতে দিচ্ছে না, কারণ তারা সবাই এখন নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে আর আপাতত এখন তারা এখানেই থাকতে চায়। এতে এলির একটু মন খারাপ হয়। কিছুক্ষণের মধ্যেই তারা শহরের রাস্তায় চলে আসে আর দেখতে পায় রাস্তাতে এখন প্রচন্ড জ্যাম, কেননা শহরের প্রত্যেকটি মানুষ এখন জীবন বাঁচানোর জন্য শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। এলিরা প্রায় অনেক সময় ধরে সেখানে আটকে ছিল, তারা বিন্দুমাত্র সামনে এগোতে পারছিল না। ডেভিড তখন হিউকে বলে, এভাবে যদি আমরা এখানে আটকে থাকি তাহলে দুদিনেও আমরা গ্রামে পৌঁছতে পারবো না। তাছাড়া এখানে বসে থাকা একেবারে সেফ নয়, কারণ যে কোনো সময় ওয়েটরা এখানে চলে আসতে পারে। আমি একটা আলাদা রাস্তা চিনি, আমাদেরকে এখন সেখান দিয়ে যেতে হবে। ডেভিড তখন তাদেরকে একটি জঙ্গলের মধ্যেকার রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু ডেভিড যখন ড্রাইভ করছিল তখন হঠাৎ করে তার গাড়ির সামনে কয়েকটি হরিণ চলে আসে আর ডেভিড সে হরিণগুলোকে বাঁচাতে গিয়ে সেখানে তার একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হিউ তখন তার গাড়ি থেকে নেমে দৌড়ে ডেভিডের কাছে আসে। হিউ এখানে দেখতে পায় ডেভিড তার শরীরে প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে এবং তার পুরো শরীর থেকে রক্ত পড়ছে। হিউ তখন ডেভিডকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ডেভিড তার গাড়ির নিচে একেবারে চাপা পড়ে গিয়েছে। হিউ তখন গাড়িটিকে তার উপর থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও কোনো লাভ হয় না। ডেভিড তখন হিউকে বলে, তুমি আমার চিন্তা বাদ দাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে যে কোনো সময় ওয়েটরা এখানে চলে আসতে পারে। কিন্তু ডেভিডকে রেখে হিউ সেখান থেকে যেতে চাচ্ছিল না। ডেভিড তখন তাকে বলে, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমি এমনিতেও মারা যাব, তুমি আমার জন্য সময় নষ্ট করো না, তুমি আগে তোমার পরিবারকে বাঁচাও, দয়া করে এখান থেকে চলে যাও। হিউ তখন বাধ্য হয়ে তার গাড়িতে ফিরে আসে। তারা সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে কয়েকটি ওয়েট চলে আসে আর এই ওয়েটদের দেখে এলির কুকুর টম অনেক জোরে জোরে ডাকতে থাকে। ফলে শব্দ পেয়ে আশেপাশে থাকা সমস্ত ওয়েটরা এখানে চলে আসে। ওয়েটরা এখন তাদের পুরো গাড়িটা ঘিরে ফেলেছে। কুকুর টম কিছুতেই চুপ হচ্ছিল না, ফলে ধীরে ধীরে সেখানে আরো ওয়েটরা আসতে থাকে। এভাবেই চলতে থাকলে তারা আর বাঁচতে পারবে না। তাই হিউ বাধ্য হয়ে টমকে খুব সতর্কতার সাথে গাড়ি থেকে বের করে দেয়। ফলে দেখা যায় সেখানে থাকা সকল ওয়েটরা মুহূর্তের মধ্যে টমকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এতে এলি অনেক পরিমাণ কষ্ট পায় এবং সে সেখানে কান্না করতে থাকে। এদিকে এলির মা তখন তাকে সান্ত্বনা দেয়। অপরদিকে টমের জন্য হিউয়েরও অনেক খারাপ লাগছিল, তবে এখানে তারও কিছুই করার ছিল না। হিউ তখন সবাইকে চুপ করতে বলে আর এবার তারা সবাই মিলে ইশারায় কথা বলতে শুরু করে। তারা যেহেতু সকলে এলির সঙ্গে ইশারাতেই কথা বলতো, তাই এটা তাদের কাছে কোনো কঠিন ব্যাপার ছিল না। তারা সেখানে প্রায় অনেকক্ষণ ধরে নিশ্চুপ ছিল, কিন্তু এতে করে কোনো লাভ হচ্ছিল না। ওয়েটরা তাদের কাছ থেকে কোথাও যাচ্ছিল না, ফলে হিউম এবং তার পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে দূর থেকে ডেভিড এসব দেখে তখন তাদেরকে বাঁচানোর জন্য তার বন্দুকের সাহায্যে গুলি করে শব্দ করতে থাকে, যাতে করে শব্দ পেয়ে ওয়েটরা তার কাছে চলে আসে। তার অনবরত শব্দ করার ফলে ওয়েটরা সোজা ডেভিডের কাছে চলে আসে আর সঙ্গে সঙ্গে ডেভিডকেও তারা টমের মতো টুকরো টুকরো করে ফেলে। ফলে ডেভিড সেখানেই মারা যায়। এদিকে সুযোগ পেয়ে হিউ তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং যত দ্রুত সম্ভব সেখান থেকে অনেক দূরে চলে আসে। এখন তারা যে জায়গাটিতে এসেছে সে জায়গাটা অনেক নিরিবিলি ছিল, তাই তারা সবাই মিলে গাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর তারা পায়ে হেঁটে সামনে এগোতে থাকে, কারণ ড্রাইভ করার মতো সামনে আর কোনো রাস্তা ছিল না। এরপর তারা সবাই মিলে সেখানে থাকার মতো একটা জায়গা খুঁজতে শুরু করে, কারণ এভাবে বাইরে থাকলে যে কোনো সময় তাদের উপরে ওয়েটরা হামলা করতে পারে। কিন্তু তারা যেহেতু জঙ্গলের অনেক গভীরে ছিল, তাই আশেপাশে কোনো মানুষ অথবা বাড়ির চিহ্ন পর্যন্ত ছিল না। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা রাতের বেলায় সেখানে একটা বাড়ি দেখতে পায়, কিন্তু বাড়ির চারপাশে লোহার খাঁচা দিয়ে ঘেরা ছিল, ফলে তারা সেই বাড়ির ভেতরে যেতে পারছিল না। তাই তারা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেই বাড়ির মধ্যে থেকে বন্দুক হাতে নিয়ে একটা বৃদ্ধ মহিলা বের হয়।
মহিলাটিকে দেখে মনে হচ্ছিল সে হয়তো কোনো মানসিক রোগী, কারণ মহিলাটি তাদেরকে দেখার সাথে সাথে প্রচন্ড পরিমাণে চেঁচামেচি করতে শুরু করেছিল। এমনকি সেখানে সে গুলি চালাতে থাকে। ফলে গুলির শব্দ পেয়ে সেখানে ওয়েটরা চলে আসে আর সঙ্গে সঙ্গে তারা মহিলাটির উপরে আক্রমণ করে। এদিকে হিউরা সকলে কোনো রকম একটি জায়গাতে লুকিয়ে পড়ে আর তারা সেখানে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণের মধ্যে ওয়েটরা মহিলাটিকে মেরে সেখান থেকে চলে যায়। হিউ তখন বাড়ির সামনে ছোটখাটো একটি টানেল দেখতে পায়, যেটা কিনা বাড়ির সঙ্গে সংযুক্ত ছিল। তারা সিদ্ধান্ত নেয় তারা এই টানেলের মাধ্যমে বাড়ির ভেতরে প্রবেশ করবে। প্রথমে হিউ বাড়ির ভেতরে চেক করতে যায়। ভেতরে এসে হিউ দেখতে পায় এই বাড়িটির মধ্যে আর কোনো মানুষ নেই, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি একাই থাকতো। হিউ তখন তার পরিবারকে এই টানেলের মধ্যে দিয়ে ভিতরে আসতে বলে। এরপর তারা এক এক করে টানেলটি পার হতে থাকে। কিন্তু এলির ভাই জিউড যখন ভেতরে যাচ্ছিল তখন তার সামনে একটি সাপ চলে আসে। সাপটি সেখানে জিউডকে দেখে শব্দ করতে থাকে। এদিকে জিউড তাড়াতাড়ি করে টানেল থেকে বের হয়ে আসে। অন্যদিকে সাপের শব্দ পেয়ে সেখানে ওয়েটরা চলে আসে এবং সাপটিকে টুকরো টুকরো করে ফেলে। এদিকে টানেলে এলির মা ছিল। সামান্য একটু শব্দ পেয়ে এলির মায়ের কাছে একটা ওয়েট চলে আসে এবং এটা তার পায়ে কামড়াতে শুরু করে। এদিকে হিউ এটা দেখে সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। হিউ আসলে এখানে একটা ধান কাটার মেশিন দেখতে পায়। তখন সে দৌড়ে মেশিনের কাছে চলে আসে এবং সঙ্গে সঙ্গে মেশিনটি অন করে দেয়। ফলে মেশিনের শব্দে ওয়েটরা সবাই মেশিনের দিকে যেতে শুরু করে এবং এই সুযোগে হিউ তার পরিবারকে নিয়ে সেই বাড়ির মধ্যে চলে আসে। এরপরে তারা দেখতে পায় ওয়েটের কামড়ের ফলে এলির মায়ের পায়ে অনেক গভীর ক্ষত তৈরি হয়ে গেছে এবং শীঘ্রই তাকে অ্যান্টিবায়োটিক না দিলে তার এই ক্ষত থেকে ইনফেকশন সৃষ্টি হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। এতে হিউ এবং এলি অ্যান্টিবায়োটিক আনার জন্য শহরের দিকে যায়। কিন্তু তারা শহরের মধ্যে পৌঁছে তখন তারা দেখতে পায় পুরো শহরটা একদম বদলে গিয়েছে। শহরের কোথাও কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই। সম্পূর্ণ শহর একদম খালি পড়ে আছে। ওয়েটরা আসলে শহরের বেশিরভাগ মানুষকে মেরে ফেলেছে। এরপরে এলি এবং হিউ মেডিসিন আনার জন্য সেখানে থাকা একটি স্টোরে চলে আসে। তারা সেখানে দেখতে পায় অনেক মানুষের লাশ পড়ে আছে। এলি এখানে লক্ষ্য করে অনেকগুলো ডিম রয়েছে। এগুলো আসলে ওয়েটদের ডিম, অর্থাৎ ওয়েটরা এভাবেই তাদের বংশ বৃদ্ধি করছে। এরপরে এলি যখন সামনের দিকে যাচ্ছিল তখন তার পায়ের সঙ্গে কোনো জিনিসের ধাক্কা লাগে। ফলে শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ওয়েটরা চলে আসে। ঠিক তখনই হিউ পেছন দিকে গিয়ে ফায়ার অ্যালার্ম অন করে দেয়। ফলে শব্দ পেয়ে ওয়েটরা সেদিকে চলে যায়। এই সুযোগে এলি এবং হিউ মেডিসিন নিয়ে বাইরে চলে আসে। এরপর তারা সেই বাড়ির দিকে ফিরতে থাকে। ঠিক তখনই তাদের সঙ্গে একজন চার্চের ফাদারের সঙ্গে দেখা হয়। সে দেখতে কিছুটা অদ্ভুত ছিল, এমনকি তার জিভটি অর্ধেক কাটা ছিল। তাই সে ঠিকমতো কথা বলতে পারতো না। তাই সে একটি কাগজের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলে। সে এখানে তাদের দুজনকে সার্ভাইভ করার জন্য তার গ্রুপে জয়েন হতে বলে, কিন্তু হিউ তাকে মানা করে দেয় আর সে এলিকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে বাড়িতে ফিরে এলি তার মাকে অ্যান্টিবায়োটিক দেয়। ফলে ধীরে ধীরে সে এখন সুস্থ হতে থাকে। রাতের বেলায় এলি রবের সঙ্গে কথা বলছিল। রব এখানে এলিকে জানায় তাদের পুরো শহর ওয়েটে ভর্তি হয়ে গেছে, এমনকি তারা প্রায় সমস্ত মানুষকে মেরে ফেলেছে। ওয়েটদের আক্রমণে রবের বাবা এবং মাও মারা গিয়েছে, তাই রব এখন একাই সার্ভাইভ করছে। এরপরে রব এলিকে একটা ইনফরমেশন দেয়, সেটা হলো সে ইন্টারনেট থেকে জানতে পেরেছে ওয়েটরা ঠান্ডা সহ্য করতে পারে না। তাই যে সকল অঞ্চলের আবহাওয়া ঠান্ডা সেই সকল অঞ্চলগুলো এখনো সুরক্ষিত আছে। তাই সে এখন নর্থের দিকে যাবে, কারণ সেখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। রব তখন এলিকেও তার পরিবারকে নিয়ে নর্থের দিকে চলে আসতে বলে। এলি তখন তার পরিবারকে এ কথা জানায়। এরপর তারা সবাই মিলে সকালবেলা নর্থের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে আবারও সেই ফাদার চলে আসে এবং সে আবারও তাদেরকে তার গ্রুপে জয়েন হতে বলে। ফাদার এখানে এলির প্রতি একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল। তার এখানে এদেরকে নিতে চাওয়ার কারণ হচ্ছে এলি যেহেতু একজন মেয়ে ছিল, তাই তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে। এ কারণে ফাদার তাদেরকে তার গ্রুপে নিতে চাচ্ছিল, যাতে করে এলির মাধ্যমে সে তার গ্রুপের সদস্য সংখ্যা বাড়াতে পারে। কিন্তু হিউ আবারও ফাদারকে মানা করে দেয় আর সে তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু ফাদার এবার কিছুতেই এলিকে না নিয়ে যেতে চাচ্ছিল না। ফলে আর কোনো উপায় না পেয়ে হিউ তার বন্ধুকে সাহায্যে তাদেরকে ভয় দেখায়। ফলে ফাদার তার গ্রুপকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে রাতের বেলায় তাদের ঘরের সামনে একটি বাচ্চা মেয়ে আসে। তাদের কাছে মনে হয় মেয়েটি হয়তো কোনোভাবে
ভাবে ওয়েটদের হাত থেকে বেঁচে গেছে এবং তার হয়তো থাকার মতো আর কোনো জায়গা নেই, তাই তারা তাকে ঘরের মধ্যে নিয়ে আসে। তারা যখন মেয়েটির সঙ্গে কথা বলতে চায় কিন্তু মেয়েটি তাদের সঙ্গে কোনো কথা বলছিল না। হিউ তখন লক্ষ্য করে এই মেয়েটিরও অর্ধেক জিভ কাটা। সে এটা দেখে বুঝে যায় এই মেয়েটিকে ওই ভণ্ড ফাদার পাঠিয়েছে। কিন্তু তাদের কোনো কিছু করার আগেই মেয়েটির শরীর থেকে অনেকগুলো ফোন একসঙ্গে বেজে ওঠে। তখন তারা দেখতে পায় মেয়েটির পোশাকের নিচে অনেকগুলো ফোন সেট করা রয়েছে। আসলে এটা ছিল ফাদারের প্ল্যান, যাতে করে ওয়েটরা তাদের বাড়িতে চলে আসে। এবং ঠিক এমনটাই হয়। ফোনের আওয়াজ পেয়ে ওয়েটরা তাদের বাড়ির আশেপাশে চলে আসে। তখন হিউ এবং তার ওয়াইফ সঙ্গে সঙ্গে ফোনগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দেয়। এর ফলে ফোনের আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। এদিকে সুযোগ পেয়ে ফাদারের দুজন লোক এলিকে কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে, কিন্তু এটা তার দাদি দেখে ফেলে। এলির দাদি তাদের সেই দুজন লোককে গাড়ি থেকে ফেলে দেয় আর সে সেখানে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। ফলে ওয়েটরা তার চিৎকারের আওয়াজ শুনে তার দিকে ধেয়ে আসে আর সেখানেই এলির দাদিকে মেরে ফেলে। এলি এতে অনেক কষ্ট পায়, কারণ সে তার দাদিকে অনেক ভালোবাসতো। কিন্তু রিক তখনই পেছন থেকে ফাদার এসে এলির গলায় ছুরি ধরে। সে এলিকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। এতে এলির বাবা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর রেগে গিয়ে ওই ভণ্ড ফাদারকে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে তারা সবাই মিলে নর্থের উদ্দেশ্যে রওনা হয় আর কয়েক ঘন্টার মধ্যে তারা সেখানে পৌঁছে যায়। আসলে এখানে সারা বছরই বরফ পড়ে, যার ফলে এই এলাকাটা সবসময়ই ঠান্ডা থাকে। এলিরা এখানে থাকার জন্য একটি ক্যাম্প তৈরি করে আর তারা সেখানে নির্ভয়ে বসবাস করতে শুরু করে। কিছুদিন পরে এলি রবের সঙ্গে যোগাযোগ করে। এরপর আমরা দেখতে পাই রবও এখন এলিদের সঙ্গেই থাকে আর তারা এখন ওয়েটদেরকে মারা শিখে গেছে। অর্থাৎ মানুষ এখন এই পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। তারা এখন নতুন করে বাঁচতে শিখেছে। কিন্তু এই প্রাণীগুলো শব্দ শুনলে কেনই বা আক্রমণ করত? আসলে এরা হলো হাজার হাজার বছরের পুরনো এক ধরনের প্রাণী, যারা কিনা মাটির অনেক গভীরে প্রায় 1000 ফিট নিচে অন্ধকারে বসবাস করত, যার ফলে তাদের কাছে কখনো কোনো আওয়াজ পৌঁছায়নি। কিন্তু যখনই তারা সেখান থেকে বাইরের দুনিয়ায় আসে তখন আওয়াজ শুনতে শুনতে তারা বিরক্ত হয়ে পড়ে। ফলে যখনই কোনো মানুষ অথবা প্রাণী সামান্য পরিমাণে শব্দ করছিল তখনই তারা তাদের উপরে আক্রমণ করছিল। কিন্তু এখন এই সকল প্রাণীগুলো বাইরের দুনিয়ার সাথে অভ্যস্ত হয়ে পড়ছিল। খুব শীঘ্রই পুরো পৃথিবীটা আবারও আগের মতো হয়ে পড়বে এবং এরই মাধ্যমে এই সিনেমাটা শেষ হয়।